অভিষেক যেটা বললো যে তারা 2 অঙ্কে পৌঁছবে, 2 অঙ্কে যদি কোনোভাবে কংগ্রেস পৌঁছয় তাহলে ভোট কাটবে আপের, তাহলে গোটা দেশে আপকে হারিয়ে দেওয়ার দায় কংগ্রেস এড়াতে পারবে না। সেক্ষেত্রে ইন্ডিয়া জোটের যে নেতৃত্বের ব্যাপার থাকছে, শরিকরা কিন্তু ইতিমধ্যে প্রশ্ন তুলতে শুরু করেছে, স্ট্যালিন থেকে শুরু করে এদিকে বিভিন্ন জায়গায় ইন্ডিয়া শরিকরা বলছে না, কংগ্রেসের নেতৃত্ব চলবে না। এইটা ক্ষেত্রে পলিটিক্যালি কি ইম্প্যাক্ট হতে পারে, তার কারণ খুব গুরুত্বপূর্ণ। কংগ্রেস যদি 10% ভোট পায়, সিট নাও পেরো, কিন্তু 10% ভোট যদি কংগ্রেস তুলে নেয়, তাহলে তো কংগ্রেসের এদিকেও বিপদ ওদিকেও বিপদ। দেখ, ইন্ডিয়া জোটের ভবিষ্যতে যাওয়ার আগে দিল্লিতে কি হতে পারে, মানে কেন বিজেপি এতটা কনফিডেন্ট, তার একটা সহজ পরিসংখ্যান বোঝা যায়। আপের উত্থান 2013 থেকে। প্রথম ইলেকশনে আপ পেয়েছিল 29%, কংগ্রেস পেয়েছিল 24% ভোট। কিন্তু আমরা যদি ধারাবাহিকভাবে দেখি, বিজেপি কোনো দিনই 33%-র কম ভোট পায়নি। 2013-তে 33, 2015-তে 32, 2020-তে গিয়ে আবার 38। ঠিক আছে, বিজেপির কাছে ধারাবাহিকভাবে 38% ভোট অ্যাসেম্বলিতে আছে। যদি আমরা লোকসভা দেখি, বিজেপি অলওয়েজ অন্তত দিল্লির ক্ষেত্রে 50%-এর উপর ভোট পেয়েছে। একদম। তাহলে আপ কার ভোট পেয়ে শক্তিশালী হয়েছে? কংগ্রেসের ভোট পেয়ে। এবার এটা ভুল না ঠিক, এটা কংগ্রেস নেতৃত্বকে সিদ্ধান্ত নিতে হবে। হরিয়ানা এবং মহারাষ্ট্রের পর কংগ্রেস একটা সিদ্ধান্ত নিয়েছে, আমরা নিজেরা শক্তিশালী হব। তাতে যদি শরিক দল হারবে। তুই যদি ভোটের পার্সেন্টেজ দেখিস, এখনো অব্দি ওপিনিয়ন পোল যা দেখাচ্ছে, কংগ্রেস ইজ রিচিং অ্যারাউন্ড 9%। রাইট। কংগ্রেস যদি 9% পায়, তাহলে আপ গতবার যা পেয়েছিল 53, তার থেকে আপ নেমে যাচ্ছে 45%। গতবার কংগ্রেস 4%-এর কম পেয়েছিল, তার মানে কংগ্রেস ইজ গেনিং 5% অ্যাট দ্য কস্ট অফ আপ। আর আপ নিজেরা 5% ভোট লুজ করছে বিজেপির কাছে। এবার এখানে আপের একটা ফল্ট লাইন আছে, যেটা হয়তো তৃণমূল কংগ্রেসের জন্য ফল্ট লাইন নয়, যেটা হয়তো স্ট্যালিনের জন্য ফল্ট লাইন নয়। বিজেপি যেটা নিজেরাও মনে করে যে আপ আর বিজেপি ইজ ভেরি ক্লোজ, নরম হিন্দুত্ব দুজনেই করে। অরবিন্দ কেজরিওয়াল হনুমান মন্দিরে যাচ্ছেন। তো পলিটিক্যালি আপ ইজ লিটল বিট অফ উইক, মানে আপ ইজ নট ইন দ্যাট সেন্স দ্য ওভারঅল, মানে স্ট্রেন্থে খুব। যেটা বিমল একটা হালকা কথা বললো যে আপের যে মুভমেন্ট ছিল সেই সময় তার পেছনে সংঘ পরিবারের একটা ভূমিকা ছিল। ঠিক আছে, ফলে কংগ্রেস যদি এই চ্যালেঞ্জটা পোজ করে যে আমি সেকুলার অল্টারনেটিভ এবং অরবিন্দ কেজরিওয়াল ক্ষমতা হারায়, তাহলে আপের পক্ষে দল এবং ভোট শেয়ার দুটোই ধরে রাখা ইজ রিয়েলি ডিফিকাল্ট। কারণ আপ গত কয়েক বছর ধরে পাওয়ার পলিটিক্সে করেছে। আরেকটা আপের বড় সমস্যা দাঁড়িয়েছে, আপ 2013-তে যা বলে এসেছিল যে উই আর আ ডিফারেন্ট পার্টি, আমরা দুর্নীতি করি না, আমি দুর্নীতির প্রশ্নে যাচ্ছি না, কিন্তু আপের যা ঠাঁট বাট, মানে নরেন্দ্র মোদীও অরবিন্দ কেজরিওয়ালের ফ্ল্যাট নিয়ে, মানে বাংলো নিয়ে অ্যাটাক করেছেন, রাহুল গান্ধী অ্যাটাক করেছেন। তো আপের কাছে বলার মতো কি আছে যে আমি একটা ডিফারেন্ট পার্টি? এটা 2013-তে লোকে বিশ্বাস করেছে, 2015-তে বিশ্বাস করেছে, 2020-তে কেন, 20-তেও বিশ্বাস, 2025-এ কেন বিশ্বাস? একদম ঠিক, একদম ঠিক। আমি শুভময়দার কাছে, শুভময়দা যেটা সুমন বলল যে এই থার্ড বাট, যেটা আপের ইউএসপি ছিল, যে ঝাড়ু নিয়ে তারা দুর্নীতি সাফাই করতে নেমেছিল এবং তাদের স্লোগানই ছিল যে সমাজ থেকে সমস্ত সমাজের মানে কালো জিনিস তারা ঝেঁটিয়ে বিদায় করে দেবে। অথচ দেখা গেল দুর্নীতির অভিযোগ তাদের উপর চাপলো। অরবিন্দ কেজরিওয়ালের নিজস্ব বাড়ি এবং সরকারি ভবন যেভাবে রেনোভেট করা হয়েছে সেই অভিযোগও চাপলো। সব মিলিয়ে মানে আপের গায়েও কিন্তু একটা কাদার দাগ লাগলো। দ্বিতীয় বিষয় হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে দিল্লির মহিলা ভোটারদের মন টানতে এই 2100 টাকা এবং 2500 টাকা যে প্রতিশ্রুতি, সেটা আর ঠিক ভোটের আগে যে বাজেট হলো, সেই বাজেটে 12 লক্ষ টাকা পর্যন্ত কর ছাড়, অর্থাৎ দিল্লির যে মধ্যবিত্ত ভোটার, সেই ভোটারদেরকে অনেকটা প্রভাবিত করা। কতখানি এফেক্ট পড়লো বলে মনে হচ্ছে? দেখুন, এই এফেক্টটা তো সত্যি কালকে বোঝা যাবে। এবং যে মূল কথাটা হলো দুর্নীতির অভিযোগটা মানুষের কাছে কতটা পৌঁছেছে সেটা কিন্তু বুঝতে হবে। যেমন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রতি মুহূর্তে থাকে, তাদের ভোট কিন্তু কখনো সেই কারণে কমেছে এরকম দেখা যায়নি। আবার এই দুর্নীতির অভিযোগে বোফোর্স নিয়ে যে আলোচনা হয়েছিল, তখন রাজীব গান্ধী হেরে গেছিলেন। ফলে দুর্নীতির ফলাফলটা কি হবে কালকে দেখতে হবে। আপের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ কেন? যেখানে তৃণমূল কংগ্রেসের একটি দল
তাদের যে সততার প্রতীকের যে স্লোগান, সেগুলো স্লোগানেই থেকে যায়, সেগুলো মানুষ খুব একটা গুরুত্ব দেন না এবং তাদের জনমুখী কার্যকলাপের জন্য তারা নির্বাচনে বিপুলভাবে জয়ী হন। অরবিন্দ কেজরিওয়ালের ক্ষেত্রে সত্যিই মানুষ তার কাছ থেকে দুর্নীতিমুক্ত সমাজ আশা করেছিল কিনা সেটা এই নির্বাচনে বোঝা যাবে। দ্বিতীয় বক্তব্য হচ্ছে বাজেটের পরে নির্বাচন করা। এই জায়গাটা আমাদের দেশে কোনো নির্বাচনের আগে কোনো পরিকল্পনার কথা বহুদিন বলা যায় না। সেই জায়গায় নির্বাচন কমিশন যখন দিল্লির বিধানসভা নির্বাচনটা ফেললেন একেবারে এই বাজেটের পরে, সেই ফেলাটা কতটা যুক্তিপূর্ণ হলো গণতান্ত্রিক একটা প্রেক্ষিতে, এবং এই নিয়ে কোনো রাজনৈতিক দল কোনো কথা বললো না, এটা অবাক হওয়ার মতো বিষয়। তার কয়েকদিন আগেই নির্বাচনটা করলে এই ফলটা পড়তো না, এবং শেষ পর্যন্ত কুম্ভে যে ঘটনাগুলো হলো তার কি ফলাফল পড়বে সেটা দেখার বিষয়। আমি একেবারে পরিসংখ্যান নিয়ে একটা কথা বলি। বিপুল ভোট লোকসভায় বিজেপি যখন পেয়েছে, তারা কিন্তু তখন মোট প্রদত্ত ভোট সবসময় 60%-এর নিচে ছিল, অর্থাৎ মানুষ ভোট দিয়েছেন কম। আর আপ যখন বিপুলভাবে জিতেছে তখন সেখানে মানুষ কিন্তু ভোট দিয়েছিলেন 60%-এর বেশি প্রত্যেকবার। ফলে এবার আমাদের নজর ছিল, গতবার বিধানসভা নির্বাচনে 62.59%, মানে প্রায় 62.5-র বেশি, 62.5-র বেশি মানুষ ভোট দিয়েছিলেন বিধানসভায়। এবার সেটা এসে দাঁড়িয়েছে কিন্তু 60.39%, মানে 60-এর সামান্য বেশি। আমার মনে হয় আপের কাছে এই জায়গাটা বিপদের হতে পারে, অর্থাৎ তারা যদি জিতেও যায় তাহলেও 67.3 বা 62.8 এই ধরনের ফলাফল কিন্তু এবার একেবারেই না হওয়া উচিত, অন্তত ভোট এবং আসন সংখ্যার মধ্যে যে সম্পর্ক থাকে, অর্থাৎ ফলাফলটা অত্যন্ত কাছাকাছি হওয়া উচিত। এবং সবচেয়ে বড় কথা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে সংখ্যালঘু ভোটটা দিল্লিতে আছে, তারা যদি কংগ্রেসকে তাদের সাথী মনে করেন সেক্ষেত্রে আপের পক্ষে বড় বিপদ। কিন্তু একই সঙ্গে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা দিল্লি গিয়ে বলছে যে একেবারে যারা একটু উচ্চবিত্ত বা মধ্যবিত্ত মানুষ তারা যেমন বিজেপির পক্ষে আছেন, তেমন দিল্লির নিম্নবিত্ত মানুষদের একটা বড় অংশ আপের পক্ষে আছেন। এটা তো আমি আর স্যাম্পল করিনি, কথা বলে যেটুকু বুঝেছি। সেই জায়গায় যেহেতু দিল্লিতে এখনো নিম্নবিত্ত মানুষের সংখ্যা, নিম্ন মধ্যবিত্ত মানুষের সংখ্যা উচ্চবিত্ত বা মধ্যবিত্তের চেয়ে বেশি, ফলে আপ যে একেবারে গোহারান হেরে যাবে এটাও কিন্তু মনে করার কোনো কারণ নেই। এবং শিক্ষা এবং স্বাস্থ্য ক্ষেত্রে আপ যে ধরনের পরিকল্পনা এনেছে এবং যে চেষ্টা করেছে, দিল্লির সরকারি স্কুলগুলোকে যে জায়গায় পৌঁছে দিয়েছে, অন্য রাজ্যগুলোর তুলনায় আমরা চারপাশে যা দেখছি, সে তামিলনাড়ুই হোক বা পশ্চিমবঙ্গ, আম আদমি পার্টি কিন্তু দিল্লির যে শিক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্যের ক্ষেত্রেও কিছু পরিবর্তন যেটা এনেছে, রাজনীতিতে একটা নতুন দিক। সবশেষে বলতে হয় দিল্লির রাজনৈতিক নির্বাচন কিন্তু একেবারে দক্ষিণা বাতাসের নির্বাচন। এখানে বামপন্থীদের সেভাবে কোনো রকম খুব একটা এফেক্ট নেই। সবাই কিন্তু মূলত দক্ষিণপন্থী দল, বরং বলা যেতে পারে যে কংগ্রেস মোটামুটি একটা মধ্যবাম জায়গায় আছে। আম আদমি পার্টি এবং বিজেপি দক্ষিণপন্থা, মানে কিন্তু আমি কোনো খারাপ সেন্সে বলছি না, আমি বলতে চাইছি যারা একটু পুঁজিবাদী ব্যবস্থার দখল রাখেন, মানুষের কাজ করার সঙ্গে সঙ্গে তাদের একটু ধর্মভিত্তিক বিষয় থাকে, নরম হোক বা শক্ত, ফলে লড়াইটা কিন্তু একেবারে দক্ষিণ পন্থার মধ্যে, বিজেপি এবং আপের মধ্যে, সেটাও মাথায় রাখার বিষয়। একদম। আমি আসছি একটা কথা যেটা শুভময়দা বললেন, এটা না বলেই নয় যে হ্যাঁ মাইনরিটি ভোট কোন দিকে যাবে, কারণ প্রায় 13% মাইনরিটি ভোট দিল্লিতে রয়েছে। কিন্তু একই সঙ্গে দিল্লির দাঙ্গা হয়ে গেছে, তার দগদগে ক্ষত এখনো সবাই বয়ে বেড়াচ্ছে, যমুনার দূষণ আছে, মহল্লা ক্লিনিক শুরু করেছিল আপ, অসম্ভব ভালো